হ্যাঁ দর্শক আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। স্যার আমরা আসলে প্রকৃত তথ্যটা পাইনি, আমি ওনাকে দি ট্যাগ মানে ওনার কথাটা কোট করি বলতে চাচ্ছি। উনি আসলে কোমর ব্যথার কথা বলতে চাচ্ছিল, মনে হয় কোমরের ডান পাশে ব্যথা হয়। আসলে কোমর ব্যথার যদি আমি শুরুতে কারণগুলো বলি, বেশিরভাগ কারণই হচ্ছে মেকানিক্যাল সমস্যা। আমাদের চলাফেরা বা কাজকর্মে আমরা যদি একঘেয়েমি কোনো কাজ করি, যারা ডেস্ক জব করে বসে থাকে অথবা যারা ডে লেবারার অথবা মেকানিক্যাল কাজ করে, যে নিচে বসে ঘন্টার পর ঘন্টা কাজ করে, তাদের তখন মেরুদণ্ডে ডিস্ক, লিগামেন্ট বা স্পাইনের যে কার্ভেচার থাকে এগুলাতে অ্যালাইনমেন্টে প্রবলেম হয়, তখন কোমর ব্যথা পার্মানেন্টলি হতে পারে। আচ্ছা স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় বাত ব্যথা ও প্যারালাইসিস। আমরা চাইবো স্যার বাত ব্যথা সম্পর্কে আমাদের দর্শকরা ফোন করুক স্যার, সেই সম্পর্কে আমরা জানছিলাম যে কারণসমূহ কি হতে পারে। স্যার আপনি বলছিলেন যে অনেক কারণ থাকতে পারে, তো কারণগুলো স্যার যদি বিস্তারিতভাবে একটু সংক্ষেপে বলতেন ভালো হতো আমাদের জন্য। হ্যাঁ, যেটা বলছিলাম যে বেশিরভাগ বাত ব্যথার কারণেই আমি ইতিপূর্বে বলে যে আর্থ্রাইটিস বা বিভিন্ন থেকে হতে পারে, অথবা আরেকটা যেটা হচ্ছে প্যারালাইসিস যদি কেউ হয়ে যায়। প্যারালাইসিস দীর্ঘদিন বা কোনো শরীরের কোনো অংশ যদি ইউজ হয় না, বা আমরা যেটা বলি ডিস ইউজ, যদি মুভমেন্ট কম হয়ে যায় তখন কিন্তু ব্যথা বেদনা হতে পারে। যেমন হাঁটু ব্যথার রোগী যদি কোনো কারণে হাঁটুর মুভমেন্ট কমিয়ে ফেলে বা সে হাঁটু ভেঙে নিচে না বসে, উঠবস না করে, চলাফেরা না করে, তাহলে আস্তে আস্তে দেখা যায় যে এই ব্যথাটা এক পর্যায়ে আরো বেড়ে যেতে পারে। তখন বাত ব্যথার মানে এই কারণগুলা ডে বাই ডে কিন্তু একটা থেকে আরেকটা শিফট হতে পারে, মানে একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। আর বেশিরভাগ যেমন স্পাইনে ব্যথা বা যেমন মেরুদণ্ডে ব্যথার কারণগুলো আমরা যেটা বলছিলাম যে ডিস্ক প্রলাপস থেকে হওয়ার সম্ভাবনাই বেশি। আমি প্র্যাকটিসে পাই বেশিরভাগ রোগী এই জাতীয় পেয়ে থাকি যে দীর্ঘ সময় বসে থাকার কারণে মেরুদণ্ডে ডিস্ক প্রলাপস হচ্ছে, L4-5 বা L5 স্যাক্রাল 1, আবার ঘাড়ে সার্ভাইকেলে বিভিন্ন লেভেলে ডিস্ক প্রলাপস হয়। তো এই থেকে দেখা যায় হাতে ব্যথা হতে পারে, ঝিঝি করতে পারে, বা মেরুদণ্ড ঘাড়ে ব্যথা হতে পারে, ঘাড় নাড়াইতে কষ্ট হয়। অনেক সময় রোগী দেখা যায় হাত একটা মাথার উপরে করে ধরে নিয়ে এসে ডাক্তারের কাছে হাজির হয়, বিকজ তার নার্ভ রুট যদি কম্প্রেশন হয়, সেটা ঘাড়ের যদি কোথাও বিভিন্ন লেভেল আছে, তখন কিন্তু কম্প্রেশন হওয়ার কারণে, কারণ ঘাড় থেকে নার্ভগুলো হাতে চলে গিয়েছে, ডান হাত আলাদা আবার বাম হাতে আলাদা, যদি যেই পাশে রুট কম্প্রেশন হয় সেই পাশের হাত আপনার ব্যথা হতে পারে। ব্যথার আবার বিভিন্ন অনুভূতি থাকতে পারে, যেমন ঝিঝি করা, কেউ বলে শিনশিন করে, কেউ বলে টাটিয়ে নিয়ে যায়, এটা আসলে তাদের আঞ্চলিক ভাষা অনুযায়ী বলে থাকে। অল আর পেইন। এবং এই পাশাপাশি রোগীর কিন্তু আপনার পারসেপশন কমে যেতে পারে, যে অথবা সে বোধ শক্তি পায় না বা শক্তি পায় না, কোনো কিছু ধরলে সে টাচ করলে বুঝতে পারে না, এই জাতীয় নিউরোলজিক্যাল বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। স্যার এই সমস্যাগুলো সাধারণত কোন বয়সে দেখা যায় সে সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন সংক্ষেপে। ম্যাডাম আমার নাম মোশাররফ, শান্তিনগর থেকে বলছি। দর্শক আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন। প্রশ্নটা আমার হাঁটুতে পেইন, দ্যাট মিন্স আমি কিছুদিন বছর 3-4 আগে সিএমএইচ এ দেখেছি, ওরা বলছে অস্টিওআর্থ্রাইটিস আমার। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? হ্যাঁ, ওষুধ পেইন কিলার খেলে ব্যথাটা কমে আবার শুরু হয়। এখন এই অবস্থায় যে আমি খেলতে পারবো বা দৌড়াতে পারবো বা এইরকম কোনো কিছু করলেই হাঁটু ফুলে যায়, বসতে পারি না, উঠতে পারি না। আচ্ছা আচ্ছা জি দর্শক আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন স্যার। যে ওনার যেটা প্রবলেম অস্টিওআর্থ্রাইটিসের আসলে বিভিন্ন টাইপস আছে। এটা আমরা ফার্স্ট ডিগ্রি বলি, সেকেন্ড ডিগ্রি বলি, থার্ড ডিগ্রি বলি, এক টাইপস আছে। তো এক এক টাইপসের বা এক ডিগ্রি অনুযায়ী রোগীর ট্রিটমেন্ট হয়। বাট প্রত্যেকটা অস্টিওআর্থ্রাইটিস রোগীর প্রাইমারি ট্রিটমেন্টই হচ্ছে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট, যেখানে ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তো দর্শক আপনার যে সমস্যা, এটা যদি প্রাইমারি স্টেজে হয় বা সেকেন্ডারি স্টেজে হয়, যে কোনো স্টেজে হোক, এটার একমাত্র প্রপার ট্রিটমেন্ট হচ্ছে রিহ্যাবিলিটেশন। এক্ষেত্রে ফিজিওথেরাপি 80% ভূমিকা পালন করবে। আপনাকে কোনো ফিজিওথেরাপি হাসপাতাল বা কনসালটেন্টের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্টটা নিতে হবে, প্রয়োজনে হসপিটালাইজড হয়ে এই চিকিৎসা নিতে হবে। আর যেটা বলছিলেন আপনি, হ্যাঁ কাজ করতে গেলে বা খেলাধুলা করতে গেলে হাঁটু ফুলে যায়, হ্যাঁ অস্টিওআর্থ্রাইটিসে এই জাতীয় সিমটমগুলি হবে। এটার প্রপার ট্রিটমেন্ট যদি আপনি ফিজিওথেরাপির মাধ্যমে নিতে পারেন এবং এক্সারসাইজগুলো শিখে নিতে পারেন, পরবর্তীতে এই সমস্যাটা আর বাড়বে না। আর পাশাপাশি কিছু আপনার এই গ্লুকোসামিন বা ক্যালসিয়াম, ভিটামিন ডি এই জাতীয় ফুড সাপ্লিমেন্ট খেতে হবে। তবে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনি চিকিৎসা নেন, আশা করি সেরে যাবে। স্যার আমরা কথা বলছিলাম যে বাত ব্যথার কারণগুলো কি হতে পারে। এছাড়া স্যার আপনি বলছিলেন যে এক্ষেত্রে পুনর্বাসন বা ফিজিওথেরাপির মাধ্যমে সে পূর্ণাঙ্গভাবে সুস্থ হয়ে যেতে পারে। স্যার এই পুনর্বাসন এবং ফিজিওথেরাপি দুটার সাথে আমরা কিভাবে অ্যাডজাস্ট করতে পারি, দুটাকে সেই সম্পর্কে আপনার কাছে? অবশ্যই আসলে
পুনর্বাসন এটা একটা বড় সাবজেক্ট, ফিজিওথেরাপি অ্যানাদার সাবজেক্ট, দুইটাই কিন্তু একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। পুনর্বাসন চিকিৎসা বলতে আমরা যেটা বলছি, যেমন ওনার ফোন করেছে যে হাঁটু ব্যথা, তো হাঁটু ব্যথা রুগী ব্যথার কারণে উনি চলাফেরা করতে পারে না, হয়তো খেলতে পারে না, বা উনি ওনার মতো দৌড়াইতে পারে না, অথবা নামাজ পড়তে কষ্ট হয়। তো এই রুগীকে একদিক দিয়ে ব্যথা কমানো, আরেক দিক দিয়ে ডিউ টু অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটুর যে ব্যথার কারণে তার দীর্ঘমেয়াদী চলাফেরা মুভমেন্ট কমে যাওয়ার কারণে তার যে মাসেল পাওয়ারটা কমে যাবে, সেই মাসেলটাকে স্ট্রেনথেনিং এক্সারসাইজের মাধ্যমে বা মাসেলের শক্তিকে আবার রিগেইন করে যদি তাকে আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারি বা এই জাতীয় ব্যবস্থা চিকিৎসার মাধ্যমে দিতে পারি, সেটা হচ্ছে পুনর্বাসন। মানে কোনো লোক যদি তার ফাংশন লস হয়ে যায় বা তার শারীরিক কোনো অংশের ক্ষমতা হারিয়ে ফেলে সেই ক্ষেত্রে তাকে আবার সবল বা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাটাকে আমরা পুনর্বাসন করি। এই ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকাই সবচেয়ে বেশি, বা ফিজিওথেরাপিউটিক অ্যাপ্রোচটাই মেইন। আর যেমন ব্যথা বেদনার ক্ষেত্রে আপনি যেমন উনি পেইন কিলার খাচ্ছে, হাঁটু ব্যথা রুগী, তো পেইন কিলার উনি বললো যতক্ষণ খায় ব্যথা থাকে, কমে যায়, আবার বন্ধ করলে আবার শুরু হয়। তো দীর্ঘমেয়াদী এভাবে পেইন কিলার তো আসলে এই রোগের কোনো সমাধান না, এটা প্রপার ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপিতে। এই ফিজিওথেরাপিতে আপনার একদিক দিয়ে আমাদের কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো পেইন কিলিং করবে ন্যাচারালি, যেমন আমরা যদি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কথা চিন্তা করি, এটা কিন্তু ব্যথা কমিয়ে ফেলে। আল্ট্রাসাউন্ড থেরাপি এগুলো ব্যথা কমাইতে পারে, লেজার থেরাপি ব্যথা কমাইতে পারে। পাশাপাশি আমরা মাসেলকে স্ট্রেনথেন করার জন্য বিভিন্ন ডাইনামিক এক্সারসাইজ করিয়ে থাকি, স্ট্রেনথেনিং এক্সারসাইজ। এক্ষেত্রে ইকুইপমেন্টেড হতে পারে অথবা বাই হ্যান্ড হতে পারে। তো এটা অ্যাকর্ডিং টু রুগীর অবস্থা অনুযায়ী এই রুগীগুলোকে আমরা তখন ধাপে ধাপে একদিক দিয়ে ব্যথা কমিয়ে আরেক দিক দিয়ে ফিজিওথেরাপির এক্সারসাইজের মাধ্যমে তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। এখন একটা 80 বছরের মানুষ কিন্তু হাঁটু ব্যথা ভুগবে এটা আশা করাটা ঠিক না, আবার 20 বছরের মানুষ কিন্তু হাঁটু ব্যথার কারণে বিছানা পড়ে থাকতে পারে। তো দেখেন এখন বয়স কিন্তু বড় ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে সাথে দেখা যায় তারা নরমাল যে কাজকর্মগুলো, দৈনন্দিন যে কাজকর্মগুলো সেগুলো করতে অনেক বেশি আক্রান্ত রোগীদের দেখা যায় যে অনেক বেশি সমস্যা হয় যে দৈনন্দিন কাজকর্মগুলো সম্পর্কে। স্যার আরো জানবো পুনর্বাসন সম্পর্কে, আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমি ঢাকা থেকে মাহফুজা বলছি। আমার সমস্যাটা হচ্ছে আমার এজ হবে 45। আমি যখন বিছানায় ঘুমাই তখন আমার হাতটা খুব মনে হচ্ছে যে আমি ঝিঝি করে আমার হাতটা। এখন দেখা যাচ্ছে আমি হাতে ব্যালেন্সও পাচ্ছি না। তো এটা কি আমার বাতের কোনো সমস্যা নাকি? এটা কি আপনার এক হাতে হয় না দুই হাতে হয়? না, জাস্ট আমার ডান হাতটাতে এটা হচ্ছে। আচ্ছা, এটা কি আমার হাতের কোনো সমস্যা? জি, আমি একটু জানতে চাচ্ছি আপনার এর সাথে কি ঘাড় ব্যথা আছে? ঘাড় ব্যথা হচ্ছে মাঝে মাঝে। তো আমি তার কাছে জানতে চাচ্ছিলাম যে এটা কি আমার বাতের কোনো সমস্যা নাকি আমার হাতেরই কোনো এখানে ফ্র্যাকচার হয়েছে নাকি? আচ্ছা জি দর্শক, আমি বুঝতে পেরেছি, উত্তর দিচ্ছি। দর্শক আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে ওনার এটা একেবারে ক্লিয়ার, ওনার কিছু মাঝে মাঝে ঘাড় ব্যথা এবং হাত ঝিঝি করে, একটা হাত ঝিঝি করে। তো ঝিঝি করাটা আসলে এটা একটা নার্ভের কোথাও কম্প্রেশন আছে, এটা ক্লিয়ার। তো ওনার ঘাড়ে কোথাও প্রবলেম থাকার সম্ভাবনাই বেশি। আর উনি যেটা বলছিল যে উনি ব্যথা পেয়েছে কিনা বা ব্যথা ভেঙে গেছে কিনা, এটা কখনো, কারণ ব্যথা পেয়ে থাকলে উনি আমাকে বুঝেই যাচ্ছে ঘাড়ের সমস্যা। আসলে বাত ব্যথা নিয়ে আমি শুরুতেই বলছিলাম, বাত ব্যথা আপনারা সাধারণ মানুষ অথবা আমরাও ডাক্তাররা এই সাবজেক্টটাকে যে কোনো ব্যথা বেদনা বা ঝিঝি করে, শিনশিন করে বা আপনার যে কোনো শারীরিক অক্ষমতাটাকে আমরা এখানে বাত ব্যথা বলে থাকি। কিন্তু আসলে ডাক্তারি ভাষা বাত ব্যথা বা বাত বলতে তেমন কোনো আপনার এই ল্যাঙ্গুয়েজ নেই। আমরা সাধারণ মানুষ, এই দেশের মানুষ যে কোনো সমস্যা, যেমন আপনি যেটা বলছেন এটা বুঝেই যাচ্ছে আপনার ঘাড়ে বা স্পাইনের সমস্যার কারণে হাতে ঝিঝি করছে। তো এটা ঘাড়ে যদি আপনার একটা সিম্পল এমআরআই করে ফেলতে পারি তাহলে ওখানে ক্লিয়ার দেখা যাবে যে আপনার ঘাড়ে প্রবলেম আছে। এটা আপনি যদি জানতে চান এটা কি, এটা আসলে আপনার একটা নার্ভ রুট কম্প্রেশন আছে, এটা আপনি বাত ব্যথাও বলতে পারেন। বাট এটা প্রপার ডায়াগনোসিস হচ্ছে এটা ঘাড়ে ডিস্ক প্রলাপস হওয়ার সম্ভাবনাই বেশি। আপনি একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেন, আশা করি সেরে যাবে। স্যার আমরা কথা বলছিলাম যে পুনর্বাসন চিকিৎসা পদ্ধতিটা কেমন হতে পারে সে সম্পর্কে স্যার আপনি বললেন। তো এর পরবর্তীতে আপনি বললেন যে সাধারণত দেখা যায় যারা বাত ব্যথার রোগী তাদেরকে দেখা যায় প্রাথমিক অবস্থা থেকে যদি ট্রিটমেন্ট করা হয়, সেক্ষেত্রে যদি ফিজিওথেরাপি দেওয়া হয়, তারা পুনরায় দেখা যায় পুনর্বাসন পদ্ধতি যেটা বললেন যে পুনরায় তারা সচল হয়ে যায়। তো স্যার এই ফিজিওথেরাপির পদ্ধতিগুলো কেমন হতে পারে সেই সম্পর্কে জানবো। হ্যাঁ, আসলে
এখানে ফিজিওথেরাপি দিস ইজ এ সাবজেক্ট, হ্যাঁ, সারা ওয়ার্ল্ডেই এবং ফার্স্ট ওয়ার্ল্ডে ট্রিটমেন্ট আসলে এটা শুরু হয়ে বিশ্বযুদ্ধের পরে, যখন হাজার সোলজাররা যুদ্ধাহত হয়ে তারা যখন শারীরিকভাবে অক্ষম হয়ে গেল, থেরাপি সেটা বাই অ্যাক্সিডেন্ট হোক, যুদ্ধ হোক, অথবা যে কোনো কারণেই হোক, কোনো অপারেশন থেকে হোক বা কোনো রোগের কারণে হোক, শারীরিকভাবে যখন অক্ষম হয়ে যায় তাকে কিন্তু যদি আপনি পুনরায় যদি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে না পারেন, তাহলে টোটাল একটা জাতির উপর একটা বোঝা হয়ে দাঁড়াবে। ফ্যামিলির উপরেও তো ফার্স্ট হবেই, তারপরে সমাজের উপরে এবং টোটাল জাতির উপরে এসে বোঝা হয়ে দাঁড়াবে। একটা জায়গায় যদি বড় দুর্ঘটনা, সাজাজ আমাদের সাভারে যে দুর্ঘটনাটা হলো, এখানে কিন্তু অনেক মানুষ মারা গেছে, আবার অনেক মানুষ কিন্তু শারীরিকভাবে এখন অক্ষম। এই মানুষগুলো কিন্তু এখন আর চলাফেরা করতে পারে না, সে আরেকটা মানুষের উপর ডিপেন্ডেন্ট, এবং ওই ফ্যামিলিটা আপনি চিন্তা করতে পারবেন না যে বাকি যে লোকজন, একটা লোককে নিয়ে বাকি 10 জন দৌড়াচ্ছে এবং তাদের কাজকর্ম বন্ধ। এখন আমরা বাই ফিজিওথেরাপিটিক অ্যাপ্রোচ বা এই ট্রিটমেন্টের মাধ্যমে তাকে যদি কোনো সেন্টার বা হসপিটালাইজড রিহ্যাবিলিটেশন সেন্টারে হসপিটালাইজড করে তার মাস্কুলোস্কেলেটাল সিস্টেমকে ডায়াগনোসিস করে বা অ্যাসেস করে বাই ফিজিওথেরাপির বিভিন্ন এক্সারসাইজ ইকুইপমেন্টের মাধ্যমে, এখানে অনেকগুলা সাবজেক্ট বা অনেকগুলা আপনার বিশাল বিশাল ইকুইপমেন্টের ব্যাপার আছে, অনেকগুলা ট্রেনিংয়ের ব্যাপার আছে, এগুলোর মাধ্যমে আমরা ধাপে ধাপে যদি যে হাঁটতে পারে না তাকে যদি হাঁটানো অন্তত করিয়ে দেওয়া যায়, যে চলতে পারে না বা যে বসে থাকতে পারে না তাকে যদি অন্তত বসানো শেখানো যায়, তাহলে অনেকাংশে সে কিন্তু নিজের থেকে ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারে। কেউ যদি জামা গায়ে দিতেই না পারে তার হাতের ব্যথার কারণে বা শোল্ডারে, যেটা আমরা বলি ফ্রোজেন শোল্ডার রোগী, প্রায় এসে বলে আমি চুল আশ্রাইতে পারি না, টয়লেট ব্যবহার করতে পারে না। এখন টয়লেটটা তো আরেকটা লোক করে দিতে পারবে না, এটা পসিবল না। তো এই ক্ষেত্রে তাকে যদি আমরা ওই পুনর্বাসন ট্রিটমেন্টটা করে দিতে পারি, সে নিজের কাজটা নিজে করতে পারে, নিজের চলাফেরা নিজে করতে পারে, সে কারোর জন্য বোঝা হয়ে থাকে না, পুনরায় সে সচল হয়ে ওঠে। স্যার, আমরা আরো আলোচনা করব, আমাদের আজকের আলোচনার বিষয় বাত ব্যথা প্যারালাইসিস, এই সম্পর্কে আরো আলোচনা করব। একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। ব্যথা প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর, আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে। অপারেশন ছাড়াই হাঁটু ও কোমরের ব্যথা, ঘাড় ও গোড়ালির ব্যথা, আর্থ্রাইটিস ও বাতের ব্যথা, প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য ডিপিআরসি, ঢাকা পেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য ডিপিআরসি। আমরা আছি আপনার সেবায়। বসকে ছুটির কথাটা বলতেই হবে। স্যার, আমার ছুটির দরখাস্তটা গেট লস্ট ম্যাচ। টেস্ট ম্যাচের জামানা গেছে, এখন টি20 যুগ। অলিম্পিক টি20 বিস্কিট খাও আর মনের কথা ফটাফট বলে দাও। এটা আমার ছুটির দরখাস্ত, ছুটিটা কিন্তু আমার চাই। অলিম্পিক টি20 বিস্কিট। ইয়েস। একে একে তুই হয়ে যাও, যদি তুই ওয়ান এক্লেয়ার খাও, আরো বেশি ক্যারামেল, আরো বেশি চকলেট, তো বেশি মজা পাও। হ্যালো বেটা, জানতে চাই তোমরা বড় হয়ে কে কি হতে চাও? তুমি বলো। আমি স্পাইডারম্যান হব। আমি জেরি হব। তুমি বড় হয়ে কি হব আমি কি জানি। এই নাও পাপা কেক খাও আর ভালোমতো ভেবে বলো। বড় হয়ে আমি পাপা হব। জানতে চাই শুধু একটি কথা, পাপা খেয়ে পাপা হবে। এই ছেলে, পাপা কেক নিয়ে যাও। পাপা কেক খাও, পাপাকে চিনে নাও। এমন রূপ তোমার নজর কাড়বে সবার। এনভি উপটান সোপ। উপটান হলুদ আর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের গুণে ভরা। হলুদ ত্বককে করে ভেতর থেকে পরিষ্কার এবং দেয় দীপ্তিময় সৌন্দর্য, আর অ্যান্টিঅক্সিডেন্ট দেয় তারুণ্য দীপ্ত ত্বক। এমন রূপ তোমার নজর কাড়বে সবার। এনভি উপটান সোপ, সৌন্দর্যের নতুন চমক। অলিম্পিক ঝাল তেঁতুল ক্যান্ডি যখনই খাবে বাচ্চাদের সঙ্গে শেয়ার করে খাবে। অলিম্পিক ঝাল তেঁতুল ক্যান্ডি শেয়ার না করে খেলে খবর আছে।
আংটি পরায়। হ্যালো, আসছি বাবা। দিনরাত ব্যস্ততা, স্যাক্রিফাইস সবই ডাক্তার হিসেবে আমার জীবনের অংশ। দুঃখিত, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ভালো লাগে যখন দেখি সুস্থ হয়ে ওঠে তারা। জানি তাদের ভরসা আমি, আর আমার ভরসা আমার পরিবার এবং প্রাণ সরিষার তেল। প্রতিদিন রান্নায় প্রাণ সরিষার তেল থাকা মানে স্বাস্থ্যকর ও মজাদার সব খাবার। কারণ এর মোনো ও পলি আনস্যাচুরেটেড ফ্যাট কোলেস্টেরল কমিয়ে হার্ট রাখে সচল, দেহ রাখে সুস্থ। আর এ কারণেই আমার ভরসা প্রাণ সরিষার তেল। প্রাণ সরিষার তেল, সুস্বাস্থ্য ও স্বাদ দুটোই পরিপূর্ণ। অলিম্পিক ঝাল তেঁতুল ক্যান্ডি যখনই খাবে বাচ্চাদের সঙ্গে শেয়ার করে খাবে। অলিম্পিক ঝাল তেঁতুল ক্যান্ডি শেয়ার না করে খেলে খবর আছে। হাত ব্যথা, প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে। অপারেশন ছাড়াই হাঁটু ও কোমরের ব্যথা, ঘাড় ও গোড়ালির ব্যথা, আর্থ্রাইটিস ও বাতের ব্যথা, প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য ডিপিআরসি, ঢাকা পেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য ডিপিআরসি। আমরা আছি আপনার সেবায়। আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। আমাদের আজকের আলোচনার বিষয় বাত ব্যথা ও ফিজিওথেরাপি, বাত ব্যথা ও প্যারালাইসিস এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে কথা বলছেন। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট। দর্শক, আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন ফোন কলের মাধ্যমে, স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে, এছাড়া স্কাইপে লগ ইন করে ভিডিও কলের মাধ্যমে। এছাড়া আপনারা আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন ফেসবুকের মাধ্যমে। আমাদের ফেসবুক আইডি www.facebook.com/dprc অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। আমাদের আজকের আলোচনার বিষয় বাত ব্যথা ও প্যারালাইসিস। ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। স্যার, বিরতির আগে কথা বলছিলাম যে বাত ব্যথার ক্ষেত্রে ফিজিওথেরাপির গুরুত্বটা আসলে কতটুকু, সেই সম্পর্কে স্যার শুনবো আপনার কাছ থেকে। অবশ্যই, আসলে বাত ব্যথার ক্ষেত্রে গুরুত্ব হচ্ছে ফিজিওথেরাপি অনেকাংশে একমাত্র চিকিৎসা পদ্ধতি। আপনি যদি সাজেস্ট কেউ কোনো ব্যথা সংক্রান্ত সমস্যা ভোগে, স্পেনে মনে করেন মেরুদণ্ডে ব্যথা, আপনি যদি উন্নত বিশ্বের কথা চিন্তা করেন, ফার্স্ট ওয়ার্ল্ড, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ওই সকল দেশে, সেই ক্ষেত্রে এটা কোনো ওষুধ ওনারা দিবে না। ফার্স্ট এই রুগীকে টোটালি ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে পাঠিয়ে দেবে। আসলে ফিজিওথেরাপি চিকিৎসায় এখানে ওষুধের ভূমিকা একেবারেই নগণ্য। আমরা বাই ফিজিওথেরাপিউটিক অ্যাপ্রোচ এখানে কিছু ইলেকট্রোথেরাপি আমরা ইউজ করে থাকি, কিছু ম্যানিপুলেশন থেরাপি ইউজ করে থাকি, পাশাপাশি আমরা বিভিন্ন অর্থোসেস, প্রস্থেসেস এবং এখানে অনেকগুলা ইকুইপমেন্টাল এবং ডিপার্টমেন্টাল অ্যাপ্রোচ আছে। সাজেস আমি যদি একটা স্ট্রোক পেশেন্টের কথা চিন্তা করি, যে প্যারালাইসিস হয়ে গিয়েছে বা এক পাশ অবশ হয়ে গিয়েছে, এই রোগীটাকে আমরা যদি পুনর্বাসন করি, সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি অত্যন্ত ভূমিকা এখানে একমাত্র বা অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম ভূমিকা পালন করে থাকে। আর বাত ব্যথা রোগীর ক্ষেত্রে সেম একইভাবে পালন করে থাকে। এখানে ব্যথার কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে আপনি যদি জ্বর হয়, জ্বর হলে একটা প্যারাসিটামল দেওয়া হয় বা জ্বর কমানোর জন্য, দিস ইজ সিমটোমেটিক ট্রিটমেন্ট। অথবা ব্যথা হলে একটা পেইন কিলার খেলো। কিন্তু ব্যথাটা কি কারণে হলো বা ব্যথা হওয়ার কারণে, সাজেস হাঁটু ব্যথা হওয়ার কারণে হাঁটুর পরবর্তীতে যে হাঁটুর শক্তি কমে আসা বা হাঁটুটা নষ্ট হয়ে যাওয়া, ফাংশন নষ্ট হয়ে যাওয়া, চলতে ফিরতে না পারা, মাসেল দুর্বল হয়ে যাওয়া, সেই ট্রিটমেন্টটাই কিন্তু আপনার প্রপার ট্রিটমেন্ট। আপনি যদি সেই রুগীটাকে আগের থেকে সাবধান করে দিতে পারেন, তাকে ফিজিওথেরাপির মাধ্যমে বা এক্সারসাইজ শিখিয়ে দেওয়া যায়, তাহলে রুগী দেখা যায় ব্যথাও কমে যাবে, পাশাপাশি রুগী কিন্তু পঙ্গুত্ব বরণ করবে না। তো এই ক্ষেত্রে বাত ব্যথা রোগের আসলে প্রধান এবং একমাত্র যেটা ট্রিটমেন্টই হচ্ছে বাই ফিজিওথেরাপি। এই ফিজিওথেরাপিতে এখানে আমরা একদিক দিয়ে ব্যথা কমাইতে পারি। আর আরেকটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে নার্ভ রুট কম্প্রেশন যদি হয় বা নার্ভে যদি কোনো কারণে আপনার পেইন হয়, এটা কোনো পেইন কিলারে কাজ করে না। এমন কোনো পেইন কিলার তৈরি হয় না, প্যাথেডিন বা এই জাতীয় সেডেটিভ ড্রাগস দিয়ে হয়তো রুগীকে 2-3 ঘন্টা ঘুম পড়িয়ে রাখা যায়, বাট রুগী জেগে যাবে যখন আবার পেইন শুরু হবে। এই ক্ষেত্রে আমাদের উই হ্যাভ এ লটস অফ ইকুইপমেন্ট এবং আমরা এখানে
পেইন গেট থিওরির মাধ্যমে বিভিন্ন ইকুইপমেন্ট ইউজ করে থাকি, সাজ এজ এখানে IFT ইন্টারফারেন্সিয়াল থেরাপি, এটা একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, এখানে ফিজিওথেরাপির একটা মেশিন মাত্র যন্ত্র, এটার মাধ্যমে আমরা নার্ভ রুটটাকে ব্লক করে দিতে পারি। উন্নত বিষয় এখনকার সিজারিয়ান অপারেশন, কিন্তু স্পাইনাল অ্যানাস্থেসিয়া এখন আর দেওয়া হয় না, সেক্ষেত্রে ট্যান্স ইউজ করে কিন্তু অপারেশনটা করে ফেলা যায়। বিকজ যত আপনি জানেন কেমিক্যাল বা যে কোনো কেমিক্যাল বা কোনো ঔষধ শরীরের জন্য কিন্তু অনেক ক্ষেত্রে হার্মফুল, অনেক সময় বিপদ ডেকে আনে। সেই ক্ষেত্রে যদি আমরা ঔষধ ছাড়া প্রাকৃতিক উপায়ে এইসব ইকুইপমেন্ট, এক্সারসাইজ বা বিভিন্ন অর্থোসেস, প্রস্থেসিসের মাধ্যমে যদি চিকিৎসা নিয়ে রোগী ভালো থাকা যায় এবং ভালো হতে পারে, এইটার দিকে কিন্তু সবাই এখন ঝুঁকছে এবং এইটাই হচ্ছে এই রোগের একমাত্র এবং প্রধান ট্রিটমেন্ট। আচ্ছা স্যার, আমরা এই সম্পর্কে আরো আলোচনা করব। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো। হ্যাঁ জি। দর্শক, আপনার টিভির ভলিউমটি কমিয়ে আমাদেরকে প্রশ্ন করুন এবং প্রশ্নটি সংক্ষেপে করুন। ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা, আমি ডাক্তার সার্জারির তো কথা বলতে যাচ্ছি। জি জি, আমার হাঁটুতে ব্যথা। জি। যে উঠতে পারে না, বসতেও পারে না, মাঝে মাঝে হাঁটু গরম হয়ে থাকে, তো ওষুধ ব্যবহার করলে একটু কমে আবার বাড়ে, আর শীতের সময়টা একটু বেশি হয়। আর ওষুধটা ব্যবহার করতেছে আমার ডাক্তারের পরামর্শ ইন্ডোমেট SR, এটা ব্যবহার করতেছে। এটা কি চিকিৎসা হতে পারে? জি, আপনার মার এখন আনুমানিক বয়স কত? আনুমানিক 65। আচ্ছা জি, আমি উত্তর দিচ্ছি। দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন স্যার। জি, আপনার মার যেটা বুঝেই যাচ্ছে এটা অস্টিওআর্থ্রাইটিসে উনি ভুগছেন, যেটা হাঁটু ব্যথার প্রধান কারণ এবং এটি একমাত্র কারণ। অন্য আর্থ্রাইটিস থেকেও হাঁটু ব্যথা হতে পারে, তবে ওনার যে এইজ এবং আপনার যে সিমটমগুলো বলছেন এটা প্রধান কারণ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। এখানে যে হাঁটুর যে কার্টিলেজ থাকে, দুই হাড়ের যেখানে দুইটা বোনস একসাথে এসে লেগে যায় সেখানে কার্টিলেজ থাকে, কার্টিলেজটা আপনার ইনফ্লামেশন হয়ে বা ইরোশন হয়ে ওখানে আস্তে আস্তে ওটা ক্ষয় হয়ে যায়, তারপর আন্ডারলাইন বোন গ্রোথ হয়, অস্টিওফাইট হয়। তো এটা আবার গ্রেড আছে, আমরা যেটা ইতিপূর্বে আমি বলেছিলাম। তো ওনার আপনারা যেভাবে ট্রিটমেন্ট নিচ্ছেন, যেমন পেইন কিলার ইন্ডোমেট খাচ্ছেন, হ্যাঁ খেতে পারে, কিন্তু ইন্ডোমেট কোনো এটার প্রধান বা একমাত্র কোনো সমাধান না। কারণ পেইন কিলার আপনি বন্ধ করলে আবার রোগী খারাপ হয়ে যাবে, অথবা পেইন কিলার দীর্ঘদিন খেলে তার কিডনি নষ্ট হয়ে যেতে পারে, লিভারে প্রবলেম হতে পারে, স্ট্রোক করতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। এটার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট। সেই ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপি দিতে পারি, পাশাপাশি বিভিন্ন এক্সারসাইজ করিয়ে এই রোগীকে সুস্থ করে তোলা অনেকাংশেই সম্ভব। এবং কিছু হোম ট্রিটমেন্ট আছে বা বাসার চিকিৎসা আছে, যেমন উনি এখন বাসায় কুসুম গরম পানিতে রেগুলার 2 বেলা গরম সেক দিয়ে দেখতে পারে, আর না হলে একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট নিলে আশা করি উনি ভালো থাকবে এবং সুস্থ হয়ে যাবে। স্যার, আমরা কথা বলছিলাম যে বাত ব্যথার সাথে ফিজিওথেরাপির গুরুত্বটা কি হতে পারে সেই সম্পর্কে। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে এখানে ব্যথার ক্ষেত্রে যে কোনো ব্যথা, যেটা আমি বললাম যে নার্ভ রুট কম্প্রেশনের ব্যথা, যেটা অনেকাংশে পেইন কিলারের কোনো রোল নাই। আর এখানে দেখেন আপনি যে কোনো ব্যথা কি হয়, ইনফ্লামেশন হয়। ব্যথার মানে কেন ব্যথা হয়, ব্যথার যে ইনফ্লামেশনের যে সাইন সিমটমগুলা, কার্ডিনাল সাইন, এই সাইনগুলোর ফার্স্ট সাইনই হচ্ছে পেইন হবে এবং ওখানে গরম হয়ে যাবে এবং ওখানে হটনেস আমরা ধরলে বোঝা যাবে, ওখানে সোয়েলিং হয়ে যেতে পারে। তো এইগুলার ক্ষেত্রে কিন্তু পেইন কিলার যেভাবে কাজ করে, কিন্তু পেইন কিলার না দিয়ে, কারণ পেইন কিলার পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেই ক্ষেত্রে যদি আমরা ফিজিওথেরাপিউটিক অ্যাপ্রোচগুলো ইউজ করতে পারি, একটা হাঁটু ব্যথা রোগী শুধু যে অস্টিওআর্থ্রাইটিস থেকে হবে তা না, হাঁটুতে যদি লিগামেন্ট ইনজুরি থাকে অথবা কোনো লিগামেন্ট ছিঁড়ে গিয়ে, এখানে অনেক বাইন্ডিংস লিগামেন্ট আছে, এই ক্ষেত্রে রোগ ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট। অ্যাকর্ডিং টু রোগ ডায়াগনোসিস সাজেস্ট যদি কোনো বাইন্ডিং লিগামেন্ট ইনজুরি হয়, সেই ক্ষেত্রে আমরা যদি ট্যাপিং করে দিতে পারি। ট্যাপিং মিন্স এখানে আর্টিফিশিয়াল কিছু লিউকোপ্লাস্ট আছে, যেমন মার্কেটে পাওয়া যায়, যে ট্যাপ করে দেওয়া, আমরা বেঁধে দিই, জাস্ট লিগামেন্টটাকে ট্যাপিং করে দিলে কিছু কয়েকটা দিন সেশনে যদি ট্যাপিং করে দেওয়া যায়, দেখা যায় যে ইনজুরিটা সেরে গেল, সে আবার সুস্থ হয়ে গেল, তাকে আমরা কিছু এক্সারসাইজ শিখিয়ে দিলাম। অথবা আমাদের কাছে যেমন লেজার থেরাপি ইউজ করতে পারি, লেজারও ইনফ্লামেশন কমিয়ে ফেলে। এটা একেবারে প্রাকৃতিক একটা উপাদান। যেমন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আমরা মোবাইল ফোন ইউজ করি সবাই, যে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলি, দিস ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই ওয়েভটাকে বাই ইকুইপমেন্টের মাধ্যমে আমরা রেডিয়েশনের মাধ্যমে রোগীকে ইউজ করতেছি টু পেইন কিলিং। তো এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ন্যাচারাল, কারণ আমরা ওয়েভের ভিতরেই আছি, আমরা ওয়েভের ভিতরেই বসবাস করতেছি। তো এই ক্ষেত্রে আমরা যদি সেই ওয়েভটাকে কোনো ইকুইপমেন্টের মাধ্যমে বাই পেইন কিলিংয়ে কাজ করাইতে পারি, সেই ক্ষেত্রে রোগীর জন্য সেফ, নিরাপদ এবং আপনার ট্রিটমেন্টটাও প্রপার হবে, রোগীকে দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ খেতে হবে না। আচ্ছা স্যার, আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, ফোন কল নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি ওয়ালাইকুম আসসালাম। আমি একটু ডাক্তারের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জি, আমি শুনতে পাচ্ছি। প্রধান কথা বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি আমার দুইটা ভাই, একটা হচ্ছে এইজ হচ্ছে 18 আর ছোট ভাইটার এইজ হচ্ছে আপনার 30। তো দুইটা ভাইয়েরই সেম প্রবলেম। বড় জনের হচ্ছে এসপিএ আর্থ্রাইটিস। জি আমি বুঝতে পেরেছি। ছোটটারটা হচ্ছে আপনার সিরো নেগেটিভ। আচ্ছা। তো দুজনের একজনও স্যার হাঁটতে পারে না, একদম বিছানায় পড়ে গেছে। তো আমরা পিজি হসপিটালে আপনার ডাক্তার মইনুজ্জামানের ট্রিটমেন্টে ছিল, এখনো আছে, কিন্তু স্যার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। অলরেডি ইনজেকশনও দেওয়া হয়েছে, রক্তডেক্স, কিন্তু স্যার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। কি করতে পারি? আচ্ছা জি ধন্যবাদ। দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। ওনার দুই ভাই প্রশ্ন স্যার আপনি যদি আমাদের এই দর্শকের জন্য অবশ্যই আসলে খুবই একটা মানে ওনারা ফ্যামিলিগতভাবে অবশ্যই একটা বিপদে আছে, বিকজ দুইটা ইয়াং মানে উঠতি বয়সী বাচ্চারই এই সমস্যা। এটা একটা হচ্ছে সেরো পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ আর্থ্রাইটিস, বোথ আর জেনেটিক্যাল। আসলে এটা কজটা কি, কোথা থেকে আসলো এই রোগগুলো? আসলে এর সাথে যদি একটু জানতে চাই যে এই ধরনের পেশেন্টের জন্য আপনারা শুরুতেই কি ধরনের ইনভেস্টিগেশন পদ্ধতিগুলো বা পরীক্ষা নিরীক্ষা কি ধরনের পদ্ধতি আপনারা দিয়ে থাকেন এই ধরনের? হ্যাঁ অবশ্যই এই সকল রোগীর ক্ষেত্রে ফিজিক্যাল এক্সামিনেশন করলে আমরা বুঝতে পারি যে আর্থ্রাইটিস হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কিছু ব্লাড টেস্ট করতে পারি, প্রয়োজনে কোনো এক্সরে বা এমআরআই যেহেতু ইনভেস্টিগেশনও যেতে পারে, এটা করলে আরো কনফার্ম হয়ে যায়। ওনার রোগী কিন্তু অলরেডি কনফার্ম যে সেরো পজিটিভ একটা নেগেটিভ আর্থ্রাইটিস। তো এই রোগের ট্রিটমেন্ট কি হচ্ছে, সাম মেডিকেশন, যেটা হয়তো অলরেডি কোনো ডাক্তার সাহেব দিয়েছে, কিছু ওষুধ দিয়েছে, ওষুধগুলো খেতে হবে ডাক্তারের পরামর্শে। পাশাপাশি রোগী কিন্তু ব্যথায় বললো যে টোটালি ওরা পঙ্গুত্ব বরণ করেছে বা বিছানায় শুয়ে আছে। তো এই ক্ষেত্রে তাকে পুনর্বাসন ট্রিটমেন্ট নিতে হবে। কোনো পুনর্বাসন সেন্টার বা রিহ্যাবিলিটেশন সেন্টারে শরণাপন্ন হয়, কিছুদিন ওখানে থেকে রেগুলার ফিজিওথেরাপিউটিক অ্যাপ্রোচ এবং বিভিন্ন এক্সারসাইজ থেরাপির মাধ্যমে তাকে দেখা যায় ব্যথাটা কমিয়ে তাদেরকে যদি আমরা আবার অন্তত মুভমেন্টগুলো ফিরিয়ে আনতে পারি, যদি সে আবার উঠা বস শুরু করতে পারে, আর পাশাপাশি মেডিকেশন করলে আস্তে আস্তে দেখা যায় রোগীগুলো ইমপ্রুভের দিকে যায়। এবং এই রোগীগুলো আসলে কিছু মেইনটেনেন্স ডিজিজ, মানে এই কিছুদিন মেইনটেন করে চলতে হবে। যে একেবারেই ফিজিওথেরাপি দিলাম বা ভালো হয়ে গেল তার মানে এই নয় যে ইমপ্রুভ হলো প্রাথমিক পর্যায়ে আবার যে খারাপ হবে না এমন কোনো কথা না, দীর্ঘমেয়াদে কিন্তু ফলো আপে থাকতে হবে। তো দর্শক আপনি বুঝতে পেরেছেন আসলে ওদের এখন রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টের দরকার। যদি পুনর্বাসন ট্রিটমেন্ট করা যায় কোনো হসপিটালাইজড হয়ে, তাহলে আশা করি এই অবস্থা থেকে উত্তরণ হবে। তারপরে আমাদের যে নির্দেশিত বা ফলো আপ করলে আশা করি ভালো থাকবে। স্যার আমাদের আজকে আলোচনার বিষয় বাত ব্যথা ও প্যারালাইসিস। স্যার শুরুতেই জানবো যে প্যারালাইজড যেসব পেশেন্ট আছেন বা আপনাদের কাছে আসেন যারা শরণাপন্ন হন ডিপিআরসি হাসপাতালে, সেই ধরনের পেশেন্টের জন্য আপনারা প্রাথমিকভাবে চিকিৎসা পদ্ধতি কি দিয়ে থাকেন? আসলে প্যারালাইসিস আমাদের কাছে স্পেশালি বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ রোগী কিন্তু আমরা পেয়ে থাকি স্ট্রোক জনিত প্যারালাইসিস বা হার্ট অ্যাটাকের কারণে, হার্টের সমস্যার কারণে স্ট্রোক হয়েছে, পরবর্তীতে সেটা থেকে ব্রেন স্ট্রোকের কারণে পরবর্তীতে প্যারালাইসিস হয়। এই রোগীগুলো আমরা বেশিরভাগ পেয়ে থাকি। আর প্যারালাইসিসের অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন জিবিএস বা গুইলেন-বেরি সিনড্রোম। এটা কোনো সময় দিবে না, ইনফেকশন হওয়ার সাথে সাথে জিবিএস এর জীবাণু কিছুক্ষণের মধ্যে মানে কয়েকদিনের ভিতরে রোগী কিন্তু এমন হয়তো আইসিইউতে নিয়ে যেতে হতে পারে। তো সেটা হচ্ছে অন্য টাইপের প্যারালাইসিস। বা পলিওমাইলাইটিস বাংলাদেশে নাই বললেই চলে, বাচ্চাদের এখন ইরেডিকেশন করা হয়ে গেছে পোলিওর ভ্যাকসিনেশনের কারণে। তাছাড়া আরও বিভিন্ন কারণে আপনার প্যারালাইসিস হতে পারে, যে কোনো একটা হাত অবশ হয়ে যেতে পারে, মনোপ্লেজিয়া। তো এক একটা রোগীকে আমরা এক এক রোগীর হিস্টোরি নিয়ে বোঝা যায় যে কোথায় থেকে হলো, সেইভাবে রোগী কোন লেভেলে আমার কাছে আসলো বা ডিপিআরসির কাছে আসলো সেটা আমরা অ্যাসেস করে দেখি যে কোন লেভেলে আসলো। তো স্ট্রোক রোগীগুলো যদি আমরা 1 থেকে 1.5 মাসের ভিতরে আফটার স্ট্রোক পরবর্তীতে যদি পাই, এই রোগীগুলো আমরা অন্তত 90 to 100% সে আবার স্বাভাবিক জীবনে ফিরে যায়। আর একটা রোগী যদি দীর্ঘদিন পরে আসে, 2-3 বছর পরে আসে, তখন দেখা যায় রেজিডুয়াল, সে হয়তো একটা হাত আর কোনো কাজই করছে না। মানে দীর্ঘদিন যদি কোনো হাতের ফাংশন না থাকে বা প্রপার পুনর্বাসন না হয়, তখন দেখা যায় আর আশানুরূপ কোনো রেজাল্ট আসে না। তো এই রোগীগুলোকে আমরা বলবো প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে প্যারালাইসিস হলে যে রোগী অনেক সময় মনে করে যে কেউ অভিশাপ দিয়েছে, এটা গ্রামগঞ্জে এখনো কিন্তু প্রচলিত। অনেকে দেখা যায় যে অনেকে বলেন যে এটা বিভিন্ন আছর অথবা বিভিন্ন তেল নিয়ে আসে বা বিভিন্ন ধরনের কুসংস্কারের ব্যাপার আছে, কুসংস্কারের অনেক কিছু থাকে। এই জিনিসগুলো থেকে মানুষ অনেকাংশে এখন সচেতন। এখন অনেক রোগী যে বাই রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টে এখন কেউ যদি হাঁটতেই পারে না, কিন্তু এখন কিছু ধরেও যদি হাঁটতে পারে, সে বুঝতে পারে যে আসলে ট্রিটমেন্ট আছে, বিকজ সে তো হাঁটতেই পারতো না, এখন তো অন্তত একটা হুইল চেয়ার ওয়াকার ধরে হাঁটতে পারে। তাহলে বোঝা যায় যে তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যাবে। হয়তো সময়ের ব্যাপার, চিকিৎসা এক্সপেন্সের ব্যাপার, অনেকগুলা ব্যাপার আছে। তো এই জিনিসগুলো আপনার
প্রত্যেকটা ক্ষেত্রে এই ক্ষেত্রে প্যারালাইসিস রোগীরা হতাশ হলে হবে না, হয়তো দীর্ঘমেয়াদী যদি হসপিটালাইজড হোক কিছুদিন রেখে তারপরে আমাদের সেন্টারে শরণাপন্ন হয়ে বা তত্ত্বাবধানে যদি ট্রিটমেন্ট চালিয়ে যায়, অন্তত সে বাকিটা জীবন অন্তত যতদিন বেঁচে থাকে একটু স্বাভাবিক চলাফেরা করে নিজের কাজ নিজে করে সে যেতে পারবে। স্যার আমাদের সঙ্গে কিছু দর্শক আছেন, ফোন নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা থেকে আব্দুল মামুন বলছিলাম। জি। তো আমি আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন। হ্যাঁ, 2003 সালে মনে করেন যে ক্রিকেট খেলার সময় ওই গর্তের মধ্যে পাউটা পড়ে যাওয়ার পর মানে ডান পায়ের যে বুড়ো আঙুলটা ওটা মুচকে যাওয়ার পরে এখন মনে করেন যে ওটা মানে ওষুধ খেয়েছিলাম কিছুটা ছাড়ছিল আর কি। তো এখন যদি একটু মানে দৌড়াদৌড়ি করি তাহলে ওই এই বুড়ো আঙুলটা হালকা মানে একটু মানে মানে শব্দ হয়ে যায়, হালকা একটু শব্দ হওয়ার পর মানে ব্যথা করে আর কি। তো এখন তুমি মনে করো যে আমি এখন আর কোনো ট্রিটমেন্ট করিনি, মানে ডাক্তারও দেখাইনি। তো মাঝে এমনি ভালো থাকে আর কি, মানে যখন দৌড়াদৌড়ি করি তখন হালকা একটু মানে এই ব্যথা করে। দর্শক আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন স্যার। আসলে যে কোনো ইনজুরি পরবর্তীতে স্যার এই সম্পর্কে আমরা জানবো, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিয়ে আসি। দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। হাত ব্যথা, প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে। অপারেশন ছাড়াই হাঁটু ও কোমরের ব্যথা, ঘাড় ও গোড়ালির ব্যথা, আর্থ্রাইটিস ও বাতের ব্যথা, প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য ডিপিআরসি ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য ডিপিআরসি। আমরা আছি আপনার সেবায়। বসকে ছুটির কথাটা বলতেই হবে। স্যার আমার ছুটির দরখাস্তটা গেট লস্ট ম্যান। টেস্ট ম্যাচের জামানা গেছে, এখন টি20 যুগ। অলিম্পিক টি20 বিস্কিট খাও আর মনের কথা ফটাফট বলে দাও। এটা আমার ছুটির দরখাস্ত, ছুটিটা কিন্তু আমার চাই। অলিম্পিক টি20 বিস্কিট। সূর্য ডোবার আগে মডেল আর লোকেশনের ছবি আমার চাই। ওকে জি ভাই। ভাই সাইজ দেখছেন, পাঠাবো কি করে? জুম আল্ট্রা আছে না, ফাইল সাইজ কোনো ব্যাপারই না। নতুন বছরের পথ চলা শুরু হোক জুম আল্ট্রার সাথে, দ্বিগুণ স্পিডে। জুম আল্ট্রা। কোনো এক পূর্ণিমা রাত, এই রাতে সর্পরাজ তার পুত্রকে করবেন সর্পদান। কিন্তু পুত্র আমার পোলা হইয়া তুই সাপের ভয় পাস? সর্পরাজ, লজ্জা! সর্পরাজ ও সাহস দরকার। সাহস? প্রাণ ছাল চানাচু, প্রাণে সাহস যোগায়। বাদান সাপের দেই দাঁত নাই। প্রাণ ঝাল চানাচু, প্রাণে সাহস যোগায়। এমন রূপ তোমার নজর কাড়বে সবার। এনভি উপটান সোপ। উপটান হলুদ আর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের গুণে ভরা। হলুদ ত্বককে করে ভেতর থেকে পরিষ্কার এবং দেয় দীপ্তিময় সৌন্দর্য, আর অ্যান্টিঅক্সিডেন্ট দেয় তারুণ্য দীপ্ত ত্বক। এমন রূপ তোমার নজর কাড়বে সবার। এনভি উপটান সোপ, সৌন্দর্যের নতুন চমক। আজ বসকে ছুটির কথাটা বলতেই হবে। স্যার আমার ছুটির দরখাস্তটা গেট লস্ট ম্যান। টেস্ট ম্যাচের জামানা গেছে, এখন টি20 যুগ। অলিম্পিক টি20 বিস্কিট খাও আর মনের কথা ফটাফট বলে দাও। এটা আমার ছুটির দরখাস্ত, ছুটিটা কিন্তু আমার চাই। অলিম্পিক টি20 বিস্কিট। ফেসবুকে তো আসে না, মেইলটা এক্ষুনি পাঠানো দরকার। লোডিং লোডিং। তোদের তো জটিল সব ডিভাইস, নেটের এই অবস্থা কেন? এই নে জুম আল্ট্রা পকেট রাউটার, ডিভাইসগুলোকে একটু ভালো স্পিড খাওয়া।
ব্যাস এক ডিভাইস দিয়ে সবার প্রবলেম সলভড। থ্যাঙ্কস টু জুম আলট্রা। এখন জুম আলট্রা পকেট রাউটার পাওয়া যাচ্ছে আরো আকর্ষণীয় মূল্যে। হাত ব্যথা, প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে। অপারেশন ছাড়াই হাঁটু ও কোমরের ব্যথা, ঘাড় ও গোড়ালির ব্যথা, আর্থ্রাইটিস ও বাতের ব্যথা, প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য ডিপিআরসি, ঢাকা পেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য ডিপিআরসি। আমরা আছি আপনার সেবায়। আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আমাদের আজকের আলোচনার বিষয় বাত ব্যথা ও প্যারালাইসিস। এই বিষয়ে আমাদের সাথে কথা বলছেন, আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট। দর্শক, আপনারা আমাদের সাথে আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন ফোন কলের মাধ্যমে, স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে, এছাড়া স্কাইপে লগ ইন করে, ভিডিও কলের মাধ্যমে, এছাড়া ফেসবুকের মাধ্যমে। আমাদের আজকের আলোচনার বিষয় বাত ব্যথা ও প্যারালাইসিস। ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় বাত ব্যথা এবং প্যারালাইসিস, এই সম্পর্কে কথা বলছিলাম। তার আগে আমাদের বিরতির আগে একজন দর্শক ফোন করেছিলেন, সেই ফোন কলের উত্তর সম্পর্কে আপনার সাজেশন শুনবো স্যার। হ্যাঁ, অবশ্যই। ওনার আসলে পায়ের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পেয়েছিল, ব্যথাটা হয়তো এখনই সারে নেই। যে কোনো ইনজুরি পরবর্তী কিন্তু অনেকগুলো সমস্যা হতে পারে। যেমন যদি কোনো জয়েন্টে ইনভলভমেন্ট হয়, তখন ওই জয়েন্টটা দেখা যায় 2, 3, 4, 5 বছর পরে গিয়ে ওখানে আর্থ্রাইটিস বা সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। তখন এটা পার্মানেন্টলি পেইন বা এই জাতীয় প্রবলেম হতে পারে। অথবা লিগামেন্ট যদি ইনজুরি হয়ে যায়, মাসেলের যদি ফাইবার ছিঁড়ে যায়, তাহলে দেখা যায় পার্মানেন্টলি পেইনটা থাকতে পারে এবং ওই অংশের শক্তি বা কর্মক্ষমতা কমে আসতে পারে। তো দর্শক, আপনার যেটা সমস্যা, এটার এখন আসলে প্রধান ট্রিটমেন্টই এখন হচ্ছে আপনাকে ফিজিওথেরাপি নিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এক্ষেত্রে ওয়াক্স থেরাপির পাশাপাশি আল্ট্রাসাউন্ড থেরাপি এবং এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট। এটা আপনি করতে পারেন কোনো ভালো ফিজিওথেরাপি সেন্টারে শরণাপন্ন হয়ে, অথবা আপনি আপাতত কুসুম গরম পানিতে কিছুটা লবণ দিয়ে প্রতিদিন 10 মিনিট বৃদ্ধাঙ্গুলটা নাড়িয়ে দেখতে পারেন, এত সেরে যেতে পারে। আর না হলে একজন ভালো চিকিৎসকের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট নেন, আশা করি এটা সমাধান হয়ে যাবে। স্যার, আমরা একটু আগে কথা বলছিলাম যে বাত ব্যথা এবং প্যারালাইসিসের যারা পেশেন্ট আছেন তাদের জন্য ফিজিওথেরাপিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যার, এই ফিজিওথেরাপিটা মানে কিভাবে হয় এবং কয়দিন পেশেন্টকে স্টে করতে হয়, চিকিৎসা খরচটা কেমন হতে পারে সেক্ষেত্রে? অবশ্যই আসলে ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা টোটালি এটা একটা চিকিৎসা পদ্ধতি, এটা একজন ডাক্তারের উপর নির্ভর করে বা এই সাবজেক্টে বা এই ফিজিওথেরাপি চিকিৎসার উপরে যে হায়ার ডিগ্রি নেওয়া, ন্যূনতম মানে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতেই হবে, তার উপরে মাস্টার্স বা পিএইচডি এই জাতীয় ডিগ্রিও থাকতে হতে পারে। তো এই জাতীয় ডাক্তারের শরণাপন্ন হয়ে এই রোগের চিকিৎসা নিতে হবে বা ফিজিওথেরাপি নিতে হবে। এবং ফিজিওথেরাপির জন্য আলাদা আলাদা সেন্টার আছে, যেমন অন্যান্য যেমন কার্ডিওলজির আলাদা হাসপাতাল আছে, নিউরোলজির আলাদা হাসপাতাল আছে, চোখের আলাদা হাসপাতাল আছে, দাঁতের আলাদা হাসপাতাল আছে। তো ওদের ফিজিওথেরাপি ট্রিটমেন্ট বা এই ট্রিটমেন্ট পদ্ধতি নেওয়ার জন্য আলাদা হসপিটালাইজ বা আলাদা সেন্টার থাকতে পারে। তো এই রোগীগুলোকে আমরা বেসিক্যালি ফিজিওথেরাপি কিন্তু অনেকগুলা সিস্টেমে কিন্তু ফিজিওথেরাপি দিতে হবে। ফিজিওথেরাপি কিন্তু আপনার গাইনিতেও প্রয়োজন হয়, ফিজিওথেরাপি হার্টের অপারেশনের পরবর্তী প্রয়োজন হয়, যে কোনো সার্জারি পরবর্তীতে প্রয়োজন হতে পারে। আর স্পেশালি বাত ব্যথা প্যারালাইসিস রোগীর তো প্রধান চিকিৎসাই ফিজিওথেরাপি। তো অনেক ক্ষেত্রে অ্যাকর্ডিং টু রোগীর ডায়াগনোসিস সাজেস্ট ডিস্ক প্রলাপস ক্ষেত্রে, ডিস্ক প্রলাপস বা মেরুদণ্ডে যাদের সমস্যা, এইসব রোগীকে অবশ্যই হসপিটালাইজড হয়ে বা সেন্টারে টোটালি কমপ্লিট বেড রেস্টে থেকে ফিজিওথেরাপি নিতে হয়। সেটা হয়তো 3-4 সপ্তাহ অ্যাকর্ডিং টু রোগীর অবস্থা অনুযায়ী কতটুকু ডিস্ক প্রলাপস হয়েছে, বা একটা হাঁটু ব্যথা রোগীর ক্ষেত্রে এরকম 3-4 সপ্তাহ থেকে ফিজিওথেরাপি নিতে হয়। এটা চিকিৎসা পদ্ধতি আলাদা আলাদা, এক একটা রোগের ক্ষেত্রে আলাদা আলাদা চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা আরো আলোচনা করব। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। দর্শক, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সিলেট শ্রীমঙ্গল থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি সংক্ষেপে করুন। হ্যালো। জি, আমার আম্মুর প্রায় অনেক দিন থেকে এই হ্যালো কোমরের নিচ থেকে পায়ের নিচ পর্যন্ত অনেক ব্যথা করে। জি, যার ব্যথা মানে অসহ্য হয়ে পানি সেক দেওয়ার পরেও মনে করেন কমে না।
অনেক ডাক্তার দেখাইছি, তারপরে এটা কোনো রিঅ্যাকশন দেখা দিতেছে না, মানে কোনো ভালো কোনো পদ্ধতি দেখা দিচ্ছে না। এটা কিসের প্রবলেম হতে পারে সেটা জানতে পারি? যে আপনার মার কি কোমরে কোনো এমআরআই করেছিল? হ্যাঁ, এমআরআই করেছিলাম। জি, কি আসছিল ওখানে? এমআরআই রিপোর্টে বললো যে ওনার এটা রোগ নাকি উলটপালট, মানে উপরের দিক থেকে নিচে চলে গিয়েছে। আচ্ছা জি দর্শক, আমি বুঝতে পেরেছি। দর্শক আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। স্যার, ওনার মার যে কমপ্লেইনটা, এটা আমরা যদি আরো ব্যাকে যাই, মানে আমাদের আরো 15 বছর আগের কথা বলি, এটা বলি সায়াটিকা বাত। আচ্ছা, বা বই পুস্তকে অনেক সময় বাংলা ভাষায় কথাটা লেখা আছে সায়াটিকা বাত বা সায়াটিক নার্ভ কম্প্রেশন। মেইন নার্ভটা কিন্তু কোমর থেকে পায়ে যেটা গেছে সায়াটিক নার্ভ, এটা আবার ডিস্ট্রিবিউশন আছে। তো ওই কোমর থেকে পা পর্যন্ত যেটা বলে ঝিঝি করে বা শিশির করে বা খেয়ে উঠে অনেকগুলো অনুভূতি হতে পারে। এই রোগী কিন্তু শুয়ে থাকলেও কোনো সমাধান হয় না, মানে যেহেতু নার্ভ রুট কম্প্রেশন, সেহেতু এটা শুয়ে থাকলে বা রেস্টে থাকলেও কোনো এটা সমাধান হবে না। এটা হচ্ছে আমরা আর এখন মডার্ন আমরা অ্যাপ্রোচে আমরা তো এমআরআই করি, বলি এটা ডিস্ক প্রলাপস হয়েছে, মানে সায়াটিক নার্ভ কম্প্রেশন হয়েছে ডিউ টু ডিস্ক প্রলাপস। তো ডিস্ক যদি প্রলাপস হয় তখন নার্ভে কম্প্রেশন হয়। তো দর্শক, আপনার মাকে আসলে মনে হচ্ছে এটা ডিস্ক প্রলাপস বা মেরুদণ্ডের সমস্যা ডিস্কের। এই রোগের ট্রিটমেন্টই হচ্ছে আপনার কোনো রিহ্যাবিলিটেশন সেন্টারে শরণাপন্ন হয়ে হসপিটালাইজড হয়ে আপনাকে থেরাপি নিতে হবে এবং প্রপার ওয়ে ফিজিওথেরাপি নিলে এবং পুনর্বাসন চিকিৎসা নিলে এটা পার্মানেন্টলি সমাধান হয়ে যাবে। ব্যথার ওষুধ দীর্ঘদিন খেয়ে লাভও হবে না, পরবর্তীতে আরও বিভিন্ন শারীরিক জটিলতা হতে পারে। তো আপনি একটা পুনর্বাসন সেন্টারে শরণাপন্ন হয়ে আশা করি ট্রিটমেন্ট নিলে সেরে যাবে। স্যার, আমাদের সঙ্গে একজন দর্শক আছেন স্কাইপেতে, আমরা ফোন কল নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে আমরা দেখতে পাচ্ছি, আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন। জি, আমি সৌদি আরব থেকে বলছি। আমি স্যারের কাছে জানতে চাচ্ছিলাম, আমি গত 4 মাসে ছুটিতে দেশে গেছিলাম, যাওয়ার পরে এসপি হসপিটালে প্রায় 3 সপ্তাহ আমি ভর্তি ছিলাম। আমার ঘাড়ে ও কোমরে 4টি ডিস্ক প্রলাপ আছে। ওখানে চিকিৎসা নেওয়ার পর আমার কিছুটা ব্যথা কমেছে, কিন্তু এখন পুনরায় আমি 4 মাস যাবত ছুটি থেকে আসছি, এখন আবার একটু একটু ব্যথা হচ্ছে। এখন এখানে প্রচুর শীত, এখন আমি কি করতে পারি? কি আবার দেশে এসে স্যারের কাছে যোগাযোগ করব নাকি আমাকে অন্য কোনো পরামর্শ দিবেন? আচ্ছা জি দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন এবং আচ্ছা জি দর্শক আপনি আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। স্যার জি, ওনার যেটা হচ্ছে ডিস্ক প্রলাপস এবং ফিজিওথেরাপি নেওয়াতে হসপিটালাইজড হয়ে অনেক ইমপ্রুভ হয়ে গিয়েছিল। আসলে এখানে আমি এই দর্শক দিয়ে প্রত্যেকটা রোগীকে মেসেজ দেব, আমরা যখন রোগীকে হসপিটালাইজড করে ফিজিওথেরাপি দেখা যায় ডিস্ক প্রলাপস রোগী অপারেশন আর করতে হয় না, ভালো হয়ে যায় বা চলে যায়। কিন্তু প্রবলেম হচ্ছে রোগীরা গিয়ে আর আমরা যে এক্সারসাইজগুলো শিখিয়ে দিই, সে মনে করেন আমি তো ভালোই হয়ে গেলাম, অথবা সে যে অলসের কারণে হোক অথবা যে কোনো কারণে কাজের চাপে হোক সে আর এক্সারসাইজগুলো করে না। কারণ একটা রোগী যখন ভালো হয়ে যায় তাকে দীর্ঘমেয়াদী আবার কিন্তু এক্সারসাইজ চালিয়ে যেতে হয়। আপনারা পেশেন্টদেরকে ফলো আপ দিয়ে থাকেন যে আপনি এতদিন পরে আসবেন বা অতদিন পরে আবার এসে একটু না, সেটা অবশ্যই আমরা ফলো আপ দিয়ে থাকি। উনি কিন্তু বাইরে থাকে, দেশের বাইরে, ফলো আপ হয়তো ওনার দ্বারা দেওয়া সম্ভব হয় না, কিন্তু আমরা রোগীকে কিছু পশ্চারাল এডুকেশন শিখিয়ে থাকি যে কিভাবে সামনে ঝুঁকবে বা কিভাবে বসে কাজ করবে, আর কিছু এক্সারসাইজ দিয়ে ছেড়ে দিয়ে থাকি। তো ওই এক্সারসাইজগুলো যদি রোগী ঠিকমতো করে তাহলে কিন্তু ব্যাক করে না। তারপরেও দর্শক আপনাকে বলবো, আপনি যদি এই সমস্যাটা বেড়ে যায়, আপনি যে এক্সারসাইজগুলো শিখিয়ে দেওয়া আছে ওগুলো আপনি চালিয়ে যান এবং কোমরে ঘাড়ে যেখানে ব্যথা হয় সেখানে গরম শেক দিয়ে দেখতে পারেন। আর সম্ভব হলে 10-12 দিন আপনি একটু রেস্টে থেকে এক্সারসাইজগুলো চালিয়ে যান, যদি ইমপ্রুভ হয়ে যায় বেটার, আর নইলে হয়তো আবার দেশে এসে আবার আপনাকে প্রপার ওয়ে হয়তো আরও দীর্ঘমেয়াদী টোটালি এটা না সারা পর্যন্ত হসপিটালাইজড হয়ে ট্রিটমেন্ট নিয়ে তারপরে আবার বিদেশ যেতে হবে। তবে আপনি এক্সারসাইজগুলো চালিয়ে যান, দেখা যাক আপনার পরবর্তীতে আবার আমাদের সাথে যোগাযোগ করেন। স্যার, আমরা কথা বলছিলাম যে বাত ব্যথা প্যারালাইসিসের আধুনিক চিকিৎসা পদ্ধতি হিসেবে এখন ফিজিওথেরাপি অনেক বেশি গুরুত্ব বহন করে। তো সেই ক্ষেত্রে স্যার ডিপিআরসির ভূমিকা ফিজিওথেরাপির ক্ষেত্রে ডিপিআরসির ভূমিকা কেমন স্যার, সেই সম্পর্কে জানবো। অবশ্যই, আসলে বাত ব্যথা রোগের ট্রিটমেন্টই মানে সারা ওয়ার্ল্ডই এখন বাত ব্যথার ট্রিটমেন্টই হচ্ছে ফিজিওথেরাপি এবং উন্নত বিশ্ব থেকে শুরু করে আমাদের থার্ড ওয়ার্ল্ডেও। তো এই ক্ষেত্রে ডিপিআরসির ভূমিকা, আসলে ডিপিআরসি দিস ইজ এ হসপিটাল বা আমরা রিহ্যাবিলিটেশন সেন্টার। এখানে ফিজিওথেরাপি রোগের মানে ফিজিওথেরাপিউটিক অ্যাপ্রোচের মাধ্যমে হসপিটালাইজটা গঠিত। এখানে মেইন ট্রিটমেন্ট আমরা আসলে ফিজিওথেরাপি করিয়ে থাকি এই হসপিটালে। তো এই সকল রোগীকে আমরা আমাদের হাসপাতালে ভর্তি করে দিয়ে দেখা যায় যদি কোমর ব্যথা বা এই জাতীয় ডিস্ক প্রলাপস থাকে কিছুদিন রেখে, এটা হয়তো কারো ক্ষেত্রে 1 মাস, কারো ক্ষেত্রে
14 দিন 15 দিন এভাবে রেখে আমরা ফিজিওথেরাপি দিলে দেখা যায় আস্তে আস্তে রোগীগুলো ভালো হয়ে যায়। আমরা তাকে পশ্চারাল এডুকেশন শিখিয়ে দিই, বিভিন্ন এক্সারসাইজ শিখিয়ে দিই। এখানে দেখতে হবে সব রোগীর ক্ষেত্রে কিন্তু হসপিটালাইজড না, কিছু কিছু রোগীর ক্ষেত্রে আপনাকে হয়তো আমরা ভর্তি করতে হয়, কিছু রোগীর ক্ষেত্রে ভর্তি করতে হয় না, আমরা এক্সারসাইজ শিখিয়ে দিলে রোগী দেখা যায় নিজে যদি বাসায় গিয়ে করে এমনিতেই সেরে যায়। কিছু রোগীর ক্ষেত্রে হয়তো এসে গিয়ে তাকে ট্রিটমেন্ট দিতে হয়। তো এই ক্ষেত্রে ডিপিআরসি বাংলাদেশে একমাত্র প্রাইভেট আপনার ফিজিওথেরাপি লাইসেন্স করা গভর্নমেন্টের হসপিটাল, যেটা স্বাস্থ্য অধিদপ্তর থেকে লাইসেন্স করা ফিজিওথেরাপির ফার্স্ট একমাত্র হসপিটাল ইন বাংলাদেশ। তো এই ক্ষেত্রে আমরা এখন এটা মানে এই রোগীগুলার অনেকাংশেই দেখা যায় ভালো একটা রেজাল্ট আসতেছে এবং এই রোগীগুলাকে আমরা দীর্ঘমেয়াদী যেন এই সকল রোগী, কারণ আমাদের দেশে কিন্তু এখন মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, সিনিয়র সিটিজেনের পরিমাণ বেড়ে গিয়েছে, মানে বেশিরভাগ মানুষই কিন্তু অনেক দিন বেঁচে থাকে এখন। সেক্ষেত্রে আমরা যতদূর জানি যে আপনারা আধুনিক যন্ত্রপাতিও ব্যবহার করে থাকেন। তো এই ক্ষেত্রে আমরা ডিপিআরসিতে আমরা চেষ্টা করতেছি যেন অন্তত বড় আকার একটা রিহ্যাবিলিটেশন সেন্টার আরও গড়ে তোলা যায়, আরও অনেক ফিজিওথেরাপিস্ট ডাক্তার বা বিভিন্ন স্পেশালিস্টের আমরা আরও এখানে নিয়োগ দিয়ে, এবং কারণ এই দেশে যত দিন যাবে আমাদের দেশে যেহেতু স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নতি হয়েছে, এখন কেউ কিন্তু সাধারণ কোনো জ্বরে বা যে কোনো সমস্যায়, ডেঙ্গু জ্বরে যে কোনো কিছুতে কিন্তু মানুষ মারা যায় না। মানুষ কিন্তু ভুগছে বিভিন্ন শারীরিক অক্ষমতায়, স্ট্রোকজনিত প্যারালাইসিস হয়ে এই সকল রোগীগুলো বেঁচে আছে। তো এই জন্যই আমরা আসলে এই ডিপিআরসি বা রিহ্যাবিলিটেশন সেন্টার, ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার করেছি, বিকজ এই সিনিয়র সিটিজেন এবং যারা বাত ব্যথা আক্রান্ত রোগীরা যেন অন্তত আমাদের এখানে এসে যতটুকু সম্ভব আমরা অ্যাকর্ডিং টু রোগীর আর্থিক অবস্থা অনুযায়ী চেষ্টা করি যেন ট্রিটমেন্ট দিয়ে অন্তত রোগীরা যতদিন বেঁচে থাকে কিন্তু সুস্থ থাকতে পারে। আচ্ছা স্যার, আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, ফোন কল নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো 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 দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন। আমি দিনাজপুর বীরগঞ্জ থেকে বলতেছি। আচ্ছা দর্শক, আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন। আতিকুর রহমান নাম আমার। মানে সমস্যা হচ্ছে যে কয়েক মাস থেকে আমার ডান পায়ের হাঁটুটাতে একটু ব্যথা, যদি বসে থাকার পরে যখন উঠে দাঁড়াই তো সঙ্গে সঙ্গে আমি হাঁটতে পারি না। বয়স আমার 26 বছর হবে। আচ্ছা, এটাই আর কি জানতে চাচ্ছিলাম। দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন স্যার। যে আসলে ওনার যেটা সমস্যা, যে হাঁটু, ডান হাঁটু, স্পেসিফিক একটা হাঁটুর কথা বলছে, এটা আসলে অনেকগুলো কারণে কিন্তু হাঁটু ব্যথা হতে পারে। বয়স অনেক কম, 26 বছর। এখন আমরা যদি চিন্তা করি যে এই রোগীর ক্ষেত্রে যে একটা কোনো জয়েন্টের পেইন বা যে কোনো একটা জয়েন্টের পেইনের ক্ষেত্রে আসলে বড় কোনো আর্থ্রাইটিস এখানে মনে হয়, মানে আর্থ্রাইটিস জনিত সম্ভাবনা নাই বললেই চলে। এটা কোনো মেকানিক্যাল সমস্যা হতে পারে বা ইনজুরি থেকে হতে পারে। তো দর্শক, আপনার হাঁটু ব্যথার অনেকগুলো কারণ আছে। আর আপনি বলছিলেন যে বসে থেকে উঠতে গেলে এটা হয়। হ্যাঁ, কেউ যদি দীর্ঘ সময় নিচে বসে থাকে ঘন্টার পর ঘন্টা, তা থেকেও কিন্তু যেটা আমরা বলি ওখানে কিন্তু স্ট্রেসের কারণে বা লিগামেন্টগুলো অনেক যদি স্ট্রেস হয় এবং জয়েন্টে অনেক প্রেশার পড়ে, সে থেকেও পেইন হয় বা উঠে গিয়ে অনেকক্ষণ পেইন থাকতে পারে বা হাঁটাহাঁটিগুলো আবার চলে যেতে পারে। তবে যাই হোক, আপনি একজন স্পেশালিস্টের শরণাপন্নে আপনি এটা একটা ডায়াগনোসিস করে দেখেন যে কি হয়েছে, এবং সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি যদি প্রপার ওয়ে দিতে পারেন আশা করি সেরে যাবে। স্যার, আমরা কথা বলছিলাম বাত ব্যথা এবং প্যারালাইসিস নিয়ে। স্যার, বাত ব্যথার ক্ষেত্রে আপনি বললেন যে ফিজিওথেরাপি অনেক বেশি গুরুত্ব বহন করে। তো সেক্ষেত্রে স্যার, চিকিৎসা পদ্ধতি যদি সঠিক সময়ে একজন মানুষ গ্রহণ না করে, সেক্ষেত্রে জটিলতা কি হতে পারে সেই সম্পর্কে স্যার সংক্ষেপে আপনার কাছ থেকে শুনবো। আসলে যে কোনো সঠিক সময়ে যে কোনো রোগীর যদি ট্রিটমেন্ট না হয় অথবা ডায়াগনোসিস না হয়, এখানে দুইটা জিনিসই আছে। অনেক সময় আমার কাছে প্রায় রোগী আসে কোমর ব্যথা নিয়ে বা হাঁটু ব্যথা নিয়ে, দেখা যায় যে তাকে যদি জিজ্ঞেস করি যে কি হয়েছে, আপনি কি জানেন, অনেক কাগজপত্র নিয়ে আসছে বা বহু ডাক্তার দেখিয়েছে, হয়তো উনি জানতে চায়নি বা ডাক্তার সাহেবরাও হয়তো বলে না, যেভাবে হোক উনি কিন্তু জানে না। এখন সবার আগে রোগ ডায়াগনোসিস ইম্পর্টেন্ট। সব ক্ষেত্রে যে ফিজিওথেরাপি চিকিৎসা কার্যকর হবে এমন কোনো কথা নাই। কারো যদি হাঁটুতে মেরুদণ্ডে ক্যান্সার হয় বা টিবি হয়, সেক্ষেত্রে ফিজিওথেরাপির কোনো রোল নাই। এক্ষেত্রে পোস্ট অপারেটিভ হয়তো রোল হতে পারে, কিন্তু এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ডায়াগনোসিস, যে একটা রোগীর ক্ষেত্রে তাকে আমরা যদি সঠিক সময় সঠিক ডায়াগনোসিস করতে পারি, তারপরে আমরা ট্রিটমেন্টে যাব, এবং সেই ট্রিটমেন্টটা হতে হবে প্রপার ট্রিটমেন্ট। এখন যদি মেকানিক্যাল সমস্যার কারণে ব্যাক পেন হয় বা কোমর ব্যথা, হাঁটু ব্যথা হয় বা বাত জাতীয় আর্থ্রাইটিস সমস্যা থেকে হয়, সেই রোগী শুধু পেইন কিলার খেয়েই থাকে, এক পর্যায়ে দেখা যায় টোটালি রোগী বিছনায় পড়ে যাবে। তো এই রোগী, এই যে দেখেন বিছনায় পড়ে যাওয়া বা শারীরিকভাবে অক্ষম হয়ে যাওয়া, এটা কিন্তু রোগের
প্রপার ওয়ে ট্রিটমেন্ট না হলে যেটা হতে পারে এটা আমরা বলি কমপ্লিকেশন বা তার শারীরিক অক্ষমতা বা এই জাতীয় সমস্যা হতে পারে। প্রপার ওয়ে যদি ট্রিটমেন্ট না হয় বা ডায়াগনোসিস না হয়, একজন যদি মেরুদণ্ড ক্যান্সার থাকে সে যদি ব্যাক পেনের ক্ষেত্রে ডায়াগনোসিস না হয়, তো যখন ক্যান্সার কনফার্ম ডায়াগনোসিস হলো দেখা যায় যে তার আর কিছুই করার থাকে না, কারণ ক্যান্সার অলরেডি স্প্রেড হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আপনার রোগের চিকিৎসার আগে রোগ ডায়াগনোসিস ইম্পর্টেন্ট এবং ডায়াগনোসিসের ক্ষেত্রে প্রপার ট্রিটমেন্ট ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে জরুরি সেক্ষেত্রে ডায়াগনোসিসটা এবং পরবর্তীতে দেখা যায় যে প্রাথমিক অবস্থা থেকে যদি রোগী চিকিৎসা পদ্ধতিটা গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে দেখা যায় জটিলতায় তারা যেতে হচ্ছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাসেট টেলিভিশনের সকল দর্শক কর্মকর্তা কর্মচারীদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা দেখছিলেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। আজ এখানে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে একই সময়ে একই চ্যানেলে নতুন কোনো আলোচনার বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই এসএ টিভির সঙ্গেই থাকুন। এসএ টিভির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে 7 দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। যমুনার পরে আসলে বিশেষ আয়োজন যুগপৎ। কথা খালি মনে হয় কে যাস রে ভাটি গান পাইয়া আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল। প্রযোজনা কামরুজ্জামান রঞ্জু। বনলতা সেন। বসন্ত কি ভস্য হবে অগ্নিবাণী। প্রাণের মাঝে মোহনিয়া বন্ধুরে দেখবেন 22শে জানুয়ারি বুধবার রাত 9:30 মালিকা। এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো। এসএ টিভির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে 7 দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। বিশেষ সঙ্গীতানুষ্ঠান সন্ধ্যার মেঘমালা। আসে বেড়াতে দেখবেন আজ সন্ধ্যা 6:30। এসএ টিভির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে 7 দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। আপনি কে? আমি এই জঙ্গলের ভবঘুরে। লাভ হবে না। বিশেষ নাটক প্রহর। রচনা অয়ন চৌধুরী, পরিচালনা রিয়াজুল রিজু। নিরিবিলি পরিবেশে অপরিচিত রাস্তা মানে আমরা কি সারা রাত থাকবো নাকি? গত 15 বছরে দেখবেন 22শে জানুয়ারি বুধবার রাত 8টায়। হৃদয় পৃথিবী, হৃদয়। এসএ টিভির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে 7 দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। পেটের মধ্যে এগুলা কি? আপনার তো খুবই জরুরি ভিত্তিতে অপারেশন করতে হবে। আমি আইসি আতখা আমার ভাত খা। আপনি একদম ভয় পাবেন না মইন ভাই, আসেন তো আপনি। আপনার পেটে জুতা কেন? আপনি তো কইছেন আমি ছোট বাচ্চারা যে সমস্ত জিনিস খায় ওগুলা খাইবেন। আমি জুতা খাইছি, পেন্সিল খাইছি, রোজার খাইছি, রাবার খাইছি। এক্সকিউজ মি, কি ব্যাপার? কি আপনি ভেতরে আসবো? আর কত ভেতরে আসবেন ভাই? কমেডি শো উদরপিণ্ডি হাসির ঘরে। প্রযোজনা মীর তনু। দেখবেন আজ রাত 9:30।
মানুষের আকৃতি মানুষ, ভিতরে প্রকৃতি মানুষ না। উপাদানে প্রস্তুত সুরভিত মমতাজ হেয়ার রিমুভার, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। এর কোমল পরিচর্যায় আপনি হয়ে ওঠেন অতুলনীয়। আজ বসকে ছুটির কথাটা বলতেই হবে। স্যার আমার ছুটি দরখাস্তটা গেট লস্ট ম্যান। টেস্ট ম্যাচের জামানা গেছে, এখন টি20 যুগ। অলিম্পিক টি20 বিস্কিট খাও আর মনের কথা ফটাফট বলে দাও। এটা আমার ছুটির দরখাস্ত, ছুটিটা কিন্তু আমার চাই। অলিম্পিক টি20 বিস্কিট। প্রাকৃতিক উপাদানে প্রস্তুত সুরভিত মমতাজ হেয়ার রিমুভার, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। এর কোমল পরিচর্যায় আপনি হয়ে ওঠেন অতুলনীয়। মামুনি কাছে আসো। মামুনি আসো, এই তো এখানে, এই তো এইদিকে। আসো আসো আমার কাছে মা। এই যে আম্মু। এই স্পেশাল বন্ধন আসে মেরিল বেবি লোশনের স্পেশাল আদর থেকে। 5 বছর পর্যন্ত ছোট্ট বাবুর নরম ত্বকে ময়েশ্চার ধরে রাখতে 5টি এসেনশিয়াল ময়েশ্চারাইজারের গুণে অনন্য মেরিল বেবি লোশন। The same square quality. আমন্ত্রণ এসএটিভি দেশ সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি দিলরুবা আফরোজ। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। গাজীপুরে গৃহবধূর 6 টুকরো মৃতদেহ উদ্ধার, স্বামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আটক করা হয়েছে দ্বিতীয় স্ত্রীকেও। দেশের উন্নয়নে কাজ করছে সরকার, কোনো রকম দুর্নীতি কিংবা সিন্ডিকেট বরদাস্ত করা হবে না, বগুড়ায় সাফ জানালেন খাদ্যমন্ত্রী। কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় 2 শিশুর মৃত্যু, ঘন কুয়াশায় জয়পুরহাটে আলু গাছে কাণ্ড পচা রোগ, ফলন বিপর্যয়ের আশঙ্কা। এবার বিস্তারিত। গাজীপুরে এক গৃহবধূর 6 টুকরো মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী ও তার দ্বিতীয় স্ত্রীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে 19 জানুয়ারি রাত 10টার দিকে রিয়াজুল তার প্রথম স্ত্রী চায়নাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মৃতদেহ গুম করার জন্য কেটে 6 টুকরো করে ব্যাগে ভরে এবং তারপর বড়বাড়ি এলাকার ভাড়া বাসা বদল করে সোমবার বিকেলে নলজানি এলাকার জসিমউদ্দিনের বাসা ভাড়া নেয়। এ সময় মৃতদেহের দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ভোরে মৃতদেহ ভর্তি ব্যাগ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় স্বামী রিয়াজুলকে আটক করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে রিয়াজুলের দ্বিতীয় স্ত্রী রোজিনাকেও আটক করা হয়। এদিকে ঝিনাইদহে ইজি বাইক চালককে অপহরণের পর কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে উদয়পুর গ্রামের মাঠে তামাক খেতে একটি মৃতদেহ পড়ে